নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বাংলায় সিগন্যাল গ্রিন, সেটা পরিষ্কার হয়ে গিয়েছে। এবার প্রশ্ন কেন? এখন আমার ঘড়িতে বাজে 4:30। এই প্রতিবেদন আপনারা দেখবেন 6টা নাগাদ। এখনো পর্যন্ত বাংলায় তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট 46%, বিজেপির 38%। অর্থাৎ 2021-এর বিধানসভা ভোটে ভোট প্রাপ্তির নিরিখে দুদল একই জায়গায় আছে। সম্ভবত তৃণমূল কংগ্রেসের ভোট প্রাপ্তির হার 47%। সম্ভবত বললাম, আমি একবার দেখলাম টিভিতে 46%, আমার মনে হচ্ছে ওটা 47% হবে। বাম কংগ্রেস তাদের অস্তিত্ব বিপন্ন আগেই হয়েছিল, এবার তাদের কফিনে শেষ পেরেকটা পুতল। বামপন্থীরা আশা করেছিলেন মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদ থেকে জিতবেন। আমি প্রথম থেকেই বলেছিলাম ওখানে আবু তাহের জিতবেন। সুজন চক্রবর্তী তৃতীয় হয়েছেন, সৃজন তৃতীয় হয়েছেন। সব জায়গাতেই আশানুরূপ কিছু দেখাতে পারেনি। অধীর চৌধুরী সম্ভবত পরাজয়ের কিনারায় দাঁড়িয়ে আছেন। ষষ্ঠবারের জন্য তার লোকসভায় যাওয়া সম্ভবত হচ্ছে না। 2021-এ আমরা কি দেখেছিলাম? 100টার মধ্যে 91টা সংখ্যালঘু ভোট তৃণমূল পেয়েছিল। সেই ট্রেন্ড কিন্তু এবারও বজায় রয়েছে। যারা যারা এক্সিট পোল করেছেন, সমস্ত নামি দামি সংস্থা, তাদের ভবিষ্যৎবাণী ভুল প্রমাণিত হয়েছে। প্রশান্ত কিশোর ভুল প্রমাণিত হয়েছেন, অন্তত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। উড়িষ্যাতে উনি যা প্রেডিকশন করেছিলেন তা অক্ষরে অক্ষরে মিলে গেছে, কিন্তু মেলাতে পারেননি পশ্চিমবঙ্গে। কেরালাতেও বিজেপি খাতা খুলেছে, তেলেঙ্গানাতে ভালো ফল করেছে, কর্ণাটকে বিজেপির রক্তক্ষরণ সেরকমভাবে হয়নি, কিন্তু পশ্চিমবঙ্গে সমস্ত সেফোলজিস্টের সমীক্ষা ভুল প্রমাণিত হয়েছে। আমি রাজগুরু গাঙ্গুলিকে দিয়ে একটা ভাইব্রেশনাল অ্যাস্ট্রোলজির মাধ্যমে উনি বলেছিলেন, অধিকাংশ ক্ষেত্রেই সেটা মেলেনি, কিন্তু দেশের ক্ষেত্রে অনেক জায়গায় মিলেছে। তার কারণ সংখ্যালঘু ভোট এবারও যে লক স্টক অ্যান্ড ব্যারেল তৃণমূলের কংগ্রেসের দিকেই যাবে, সেটা কিন্তু আন্দাজ করতে অনেকেই পারেননি। সেখানে যদি বাম কংগ্রেস থাবা বসাতো তাহলে কিন্তু বিষয়টা অন্যরকম হতো। দেখুন, তৃণমূল যেখানে যেখানে জিতেছে বা জেতার জায়গায় দাঁড়িয়ে আছে, অধিকাংশ ক্ষেত্রে মার্জিনটা খুব বড়। আর বিজেপি যেখানে যেখানে জিতছে, জেতার জায়গায় দাঁড়িয়ে আছে, সেখানে মার্জিনটা তুলনামূলকভাবে কম। উত্তরবঙ্গে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে বিজেপি, কিন্তু তা সত্ত্বেও উত্তরবঙ্গে তারা তাদের গড় রক্ষা করতে পারছে বলে আমার এখনো পর্যন্ত মনে হচ্ছে। শেষ পর্যন্ত চূড়ান্ত ফলাফল কি হবে সেটা এই মুহূর্তে বলা আমার পক্ষে সম্ভব নয়, কারুর পক্ষেই সম্ভব নয়। অনেকে বলছেন যে অপ্রত্যাশিত ফলাফল, আমি কিছুটা মানছি অপ্রত্যাশিত, কিন্তু সংখ্যালঘু ভোট এভাবে একটা হয়ে শাসক দলের পিছনে দাঁড়ানোয় কিন্তু এই ফল তারা করতে পেরেছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জনপ্রিয়তা যে তুঙ্গস্পর্শী, সেটা নিয়ে আর বোধহয় কারুর কোনো দ্বিমত রইল না। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আমি সমর্থক, কারণ আমি মনে করি কল্যাণমুখী রাষ্ট্র ভাবনায় মাতৃশক্তির হাতে যদি নগদ তুলে দেওয়া যায়, সেটা তাদের কাছে অনেক বড় প্রাপ্তি। যেমন আমি প্রথম থেকেই বলি যে কন্যাশ্রী একটা ইপক মেকিং প্রকল্প। তাছাড়া যে 100 দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে বলে তৃণমূল যে লাগাতার প্রচার করেছে, তার একটা সদর্থক প্রভাব গ্রাম বাংলায় পড়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের এই বিজেপির নেতারা যেভাবে চোর 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 বলে কটাক্ষ করেছেন, আওয়াজ তুলেছেন, সেটাও হয়তো বাঙালি মননে খুব একটা ভালো জায়গা নিতে পারেনি। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেভাবে মুখ্যমন্ত্রীর সমালোচনা করেছিলেন, সেটাও কিন্তু বাঙালি মননে ভালোভাবে জায়গা পায়নি। বিজেপিকে ইন্ট্রোস্পেকশন করতে হবে। তারা যদি শেষ পর্যন্ত 38% ভোটটা ধরে রাখতে পারে, তাদের কিন্তু কোর ভোট অটুট আছে। তৃণমূল কংগ্রেস, তাদেরও কোর ভোট অটুট আছে, হয়তো 1% বার করেছে। এবং সংখ্যালঘুরা, আবার বলছি, 100টার মধ্যে 91টা সংখ্যালঘু ভোট এবারও তৃণমূল কংগ্রেসের খাতায় জমা পড়েছে। দেখুন, অধীর চৌধুরী, ইউসুফ পাঠান, অধীর চৌধুরী আর বিজেপির প্রার্থী ডাক্তারবাবু,
সংখ্যালঘুরা কিন্তু ভোটটা একটা ভাবে ইউসুফ পাঠানকে দিয়েছেন, কারণ তারা মনে করেছিলেন যদি ইউসুফ পাঠান এবং অধীর চৌধুরীর মধ্যে সংখ্যালঘু ভোট ভাগ হয়ে যায় তার সুযোগ বিজেপি প্রার্থী নিতে পারে। সেই প্রবণতাকে তারা রুখে দিয়েছেন। তারা খুব ট্যাকটিক্যাল ভোট করেছেন, ব্লক ভোট করেছেন। তৃণমূল মানে বিজেপিকে যে প্রার্থী হারাতে পারবেন সেই প্রার্থীকেই তারা ভোট দিয়েছেন। এখানে দীর্ঘদিনের সাংসদ অধীর চৌধুরীর কাছে এটা কিন্তু একটা বড় ধাক্কা। তিনি প্রথম থেকেই বলেছিলেন যে তৃণমূল কংগ্রেসকে, বিজেপিকে হারিয়ে আমি জিতেছি, এবারও জিতবো, না জিতলে আমি রাজনীতি ছেড়ে দেব। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এখানে শ্লাঘাবোধ করতে পারেন। শেষ পর্যন্ত বহরমপুরে অধীরবাবুর গড়ে অধীরবাবুকে যদি পর্যদস্ত করা যায় সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ভীষণ তৃপ্তিদায়ক ঘটনা। হিন্দু ভোট আমি জানি না কতটা কনসলিডেট হয়েছে। 2021-এ 54% হয়েছিল, এখনো সেটা আছে কিনা, সেটা যদি বাড়ে ফলাফল অন্যরকম হতে পারে ভবিষ্যতে। প্রার্থী বাছাই নিয়ে বিজেপির যে কিছু গন্ডগোল ছিল তারও প্রমাণ, যেমন দিলীপ বাবুকে মেদিনীপুর থেকে বর্ধমান দুর্গাপুরে কেন সরানো হলো এবং শেষ মুহূর্তে সরানো হলো, এটা একটা বড় প্রশ্ন অবশ্যই দেখা দিয়েছে। এবং বীরভূমে বিজেপি যেরকম ভাবে প্রার্থী বদল করলো তাতেও কিন্তু শতাব্দী রায়ের সুবিধা হয়েছে। দেখুন, একটা জিনিস তো মানবেন, গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবে গণদেবতা তার রায় দিয়েছেন, সবাইকে সেই রায় মানতে হবে। আশা করব পশ্চিমবঙ্গে কোনো পোস্ট পোল ভায়োলেন্স হবে না। নির্বাচন হয়ে গেছে, এবার দৈনন্দিন কাজ হবে, সরকার তার কাজ করবে। কেন্দ্রীয় সরকার সম্ভবত এনডিএ গঠন করবে, হয়তো বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতার থেকে 15-20টা কম থাকবে, কিন্তু এনডিএ সরকার তৈরি হবে। এবং ইউপিএ এর মধ্যেও যারা আছে তারা যে শেষ পর্যন্ত ইউপিএতে থাকবেন এটা এই মুহূর্তে বলা যায় না, কিন্তু বাংলার পক্ষে বিজেপির কাছে এটা সেটব্যাক এই কারণে তাদের সংগঠনকে মজবুত করতে হবে। মুসলমানরা যেরকম একটা হয়ে ভোট দিয়েছেন তৃণমূল প্রার্থীর পক্ষে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. হিন্দুরা কিন্তু সেই রকম ভাবে কনসলিডেট করতে পারেননি। বিজেপি ভেবেছিল যে নির্বাচনের আগে কার্তিক মহারাজের বিরুদ্ধে, আসানসোলে রামকৃষ্ণ মঠ মিশনের বিরুদ্ধে, ইসকনের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার সভায় যে কথাগুলো বলেছিলেন তার প্রতিবাদে কলকাতার রাজপথে সাধু সন্তদের মিছিল হয়েছিল। বিজেপি ভেবেছিল যে হিন্দু ভোট আরো 3-4% কনসলিডেট হবে এবং তার সুফল তারা পাবে, এবং বাম কংগ্রেস বিভিন্ন জায়গায় তৃণমূলের ভোটে ভাঙন ধরাবে, কিন্তু সেটা হয়নি। সংখ্যালঘুরা বুঝেই গিয়েছিলেন যে তাদের ভোট যদি ভেঙে যায় তার সুফল বিজেপি পাবে, তাই বিজেপিকে রুখতে তারা কিন্তু একটা হয়ে ভোট দিয়েছেন। ভবিষ্যতেও এই প্রবণতা বজায় থাকবে। সর্বভারতীয় ক্ষেত্রে দেখুন বিজেপির প্রাপ্ত ভোটের শতাংশের হার কিন্তু ওটা কমেনি, ওই 1-2% হয়তো বাড়বে। কংগ্রেস হয়তো 100 দোরগোড়ায় পৌঁছবে, বিজেপি 255 আসবে। 10 বছর কেন্দ্রে ক্ষমতায় থাকার পর বিজেপি যদি 250+ পায় এককভাবে, তাদের কৃতিত্বকে কিন্তু খুব খাটো করে দেখা উচিত হবে না। আপকি বার 400 বার এটা তো স্লোগান, সবাই স্লোগান দেয়। মমতা বন্দ্যোপাধ্যায় 42 পাবো বলেছিলেন। ওগুলো হয়, ওগুলো রাজনীতির কারবারিরা এটা নিয়ে কূটতর্ক করবেন, একে ওকে কটাক্ষ করবেন, কিন্তু যদি বাস্তবে দেখেন বিজেপি যদি 255-60টা পায়, 2019-এ তারা 303টা পেয়েছিল। 40-50টা আসন কম পাওয়া 10 বছর ক্ষমতায় থাকার পর এটাকে কিন্তু খুব খারাপ অ্যাচিভমেন্ট বলা যাবে না, এটুকু আমি বলতে পারি। খারাপ অ্যাচিভমেন্ট বলা যাবে না। তেলেঙ্গানায় বিজেপি স্পেকটাকুলার ফল করেছে। কর্ণাটকে কংগ্রেস ভেবেছিল যে গেন তারা করবে, সেই গেন করতে পারেনি। উড়িষ্যায় বিজেডি সাফ হয়ে গেছে। উত্তরপ্রদেশ দুগ্ধপাত্রে গোচনা। সমানে লড়াই করেছে সমাজবাদী পার্টি আর কংগ্রেসের জোট। বিজেপির সেখানে আসন সংখ্যা 20-22টা কমেছে।
বিহারে কিন্তু ফলাফল একই রকম, রাজস্থানে একটু ক্ষতি হয়েছে, মহারাষ্ট্রে অ্যাপারেন্টলি ক্ষতি দেখাচ্ছে, কিন্তু বিজেপির খুব ক্ষতি হয়নি। আমার মনে হয় তার শরিকদের ক্ষতি হয়েছে। এগুলো ইন্ট্রোস্পেকশন করা দরকার। বিশেষ করে উদ্ধব ঠাকরে দল ভাঙানো, এটা কিন্তু ভালোভাবে নেয়নি মানুষ, মহারাষ্ট্রের মানুষ। তা সত্ত্বেও এনডিএর ফিগারটা 300 পেরিয়ে যাবে আমার মনে হয়। ক্ষমতায় তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হচ্ছেন। নীতিন গডকরি, রাজনাথ সিং, আমার মনে হয় না তারা কেউ প্রধানমন্ত্রী হবেন। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবেন। রাতে যত গড়াবে, যত ফাইনাল ট্যালিটা আসবে, তত পিকচারটা ক্লিয়ার হবে। এবং এখানে অনেক কিছু শিক্ষণীয় আছে। এবার অন্তত একটা জিনিস আমরা সবাই বলবো, যে গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবে ইভিএম কিন্তু ট্যাম্পার হয়নি। যেটা ইন্ডিয়া জোটের নেতারা বলছিলেন যে ইভিএম ট্যাম্পার হবে, এখন অন্তত তারা এই কথাটা বলবেন না। জনদেবতা রায় দিয়েছেন, সেই রায়কে সবার মাথা পেতে নিতে হবে। কেন্দ্রের শাসক দলকে নিতে হবে, কংগ্রেসকে নিতে হবে, এবং কংগ্রেসের একটা কি বলবো আর কি পুনরুত্থানের আশা কিন্তু জুগিয়ে দিল এই নির্বাচন। রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা এবং তার লাগাতার কেন্দ্রের বিজেপি সরকার এবং তার মতাদর্শগত ধারক ও বাহক আরএসএসকে তিনি যেভাবে প্রতিনিয়ত আক্রমণ করেছেন, তার একটা সুফল কিন্তু কংগ্রেস পেয়েছে। অনেকে বলবেন কি একদলীয় শাসনের যুগ শেষ হলো, আমি এই মুহূর্তে সেটা বলতে চাই না। কারণ কেন্দ্রের দ্বিতীয় ইউপিএ সরকার পেয়েছিল 209টি আসন, নরসিমহা রাও পেয়েছিলেন 225টি আসন। এখন এই প্রতিবেদন যখন করছি তখন বিজেপি 247টি আসনে এগিয়ে রয়েছে, তাদের কিছু বাড়বে। ওই 272-এর থেকে হয়তো 16-17টা বা 20টা মতো কম তাদের থাকতে পারে। রাত যত বাড়বে তত ফাইনাল ট্যালিটা আসবে। কিন্তু বাংলায় সিগন্যাল গ্রিন। আমি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের রাজনৈতিক বিচক্ষণতা, বুথ স্তরে ম্যানেজমেন্ট, সংগঠনকে মজবুত করা, অবশ্যই কৃতিত্ব প্রাপ্য, অবশ্যই কৃতিত্ব প্রাপ্য। কারণ আমি যখন প্রতিবেদন করব তখন নির্মোহ ভঙ্গিতে করা প্রয়োজন। অনেকে আশাহত হয়েছেন, আশাহত হওয়ার তো কোনো কারণ নেই। এগুলো সাময়িক টানা পড়েন, উত্থান পতন, অনেক কিছু আগামী দিনে হতে পারে। সবার কাছে শিক্ষা, সংগঠন বিজেপিকে মজবুত করতে হবে, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে আরো সচেতন হতে হবে, টার্ন কোর্টদের অতিরিক্ত গুরুত্ব দেওয়ার দিন বোধহয় শেষ। অর্জুন সিংকে টিকিট না দিলেই ভালো হতো। আমি আগে বলেছিলাম অর্জুন সিং কিন্তু হারবেন। লকেট চট্টোপাধ্যায়ের ক্ষেত্রেও আমার মনে এই প্রশ্ন ছিল, জানি না শেষ পর্যন্ত লকেট জিতবেন কিনা, কিন্তু অর্জুন যে হারছেন এটা কিন্তু পরিষ্কার। এটা আমি অনেকবার আগেও বলেছি। তার কারণ পার্থ ভৌমিক সুন্দরভাবে নির্বাচনটা করিয়েছেন, পুরো সংগঠন নেমেছে, ওখানে বাঙালি আবেগ কাজ করেছে। 2019-এ অর্জুন জেতার পর ব্যারাকপুর অঞ্চলে যে গন্ডগোল শুরু হয়েছিল, ব্যারাকপুরের মানুষ তিতি বিরক্ত। পার্থ ভৌমিক জেতার পরে তারা আশা করছেন যে শান্তি ফিরে আসবে। যারা ব্যবসা করেন, চাকরি বাকরি করেন, ওখানে অনেক একাডেমিক ইনস্টিটিউট আছে। আমার ছোট ভাই, ওর নাম সৌরভ, ও একটা প্রতিষ্ঠান চালায় ওখানে, কট্টর তৃণমূলের সমর্থক, কিন্তু আমার ছোট ভাই। ও আমাকে বলল যে দাদা, এটাই কারণ, ব্যারাকপুরের মানুষ অশান্তি চায় না, শান্তি চায়, শৃঙ্খলা চায়, কাজ হোক, ছেলেমেয়েরা পড়তে আসুক, আবার প্রাঞ্চঞ্চলে উঠুক। সমস্ত রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের কাছে আপনাদের সহনাগরিক হিসাবে আমার স্বনির্বন্ধ অনুরোধ, 2021 সালের পর যে পোস্ট পোল ভায়োলেন্স হয়েছিল, সেই ভায়োলেন্সের যেন পুনরাবৃত্তি না হয়। 2-2.5 মাস ধরে নির্বাচনী প্রচার চলল, অনেকে অনেক কথা বলেছেন। এবার কিন্তু ফলাফল বেরিয়ে গেছে, জনাদেশ বেরিয়ে গেছে। যারা জিতেছেন আর যারা হেরেছেন প্রত্যেকেরই কিন্তু জনাদেশ মানা উচিত। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক উত্থান কিন্তু সূচিত হলো। অনেকে আমাকে বলতে পারেন যে আপনি এত বড় কথা বললেন। হ্যাঁ, আমি এত বড় কথা বললাম। লড়াইটা অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু অনেক ক্ষেত্রে নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। এই ফলাফল
তৃণমূলের অভ্যন্তরে তার অবস্থানকে আরো 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 মজবুত করবে, তা নিয়ে বলার কোনো অপেক্ষা নেই। এবং তৃণমূল কংগ্রেসে স্বস্তি বোধ করবে। বিভিন্ন এক্সিট পোলের পর তাদের মধ্যে একটা হতাশা গ্রাস করেছিল, ফলাফল প্রকাশের দিন সেই হতাশা কাটিয়ে উঠে তারা নিশ্চয়ই 2026 সালের রণনীতি তৈরি করার জন্য ঝাঁপাবে। এবং 2026 সালের বিধানসভা নির্বাচনে অবশ্যই অ্যাডভান্টেজিয়াস পজিশনে তৃণমূল। যদি বিজেপি এমন কোনো স্ট্র্যাটেজি সামনে না আনতে পারে, সংখ্যালঘুদের একটা অংশের সমর্থন যাতে নিশ্চিত করতে পারে, তার জন্য উদ্যোগ নিতে হবে। না হলে কিন্তু বিজেপির পক্ষে বাংলা দখল সম্ভব হবে না। হ্যাঁ, তারা প্রধান বিরোধী দল হিসেবে থাকবেন। বাম কংগ্রেস অস্তিত্ব শূন্য হয়ে গেছে, এটা আবার প্রমাণিত হলো। এবং লক্ষ্মীর ভাণ্ডারে একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়েছে, অস্বীকার করার কথা নেই। সেগুলোকে কাউন্টার করতে হবে প্রধান বিরোধী দলে। এবং এটা জানতে হবে যে বিজেপি কিন্তু লড়ছে 65% ভোটারদের সমর্থন পাওয়ার জন্য। সেক্ষেত্রে তৃণমূল লড়ছে কিন্তু 100% ভোটারদের কাছে যাচ্ছে। তার মধ্যে সংখ্যালঘুদের 30% বেনিফিশিয়ারি, সলিড ভোট। তৃণমূল এই বিজেপিকে কিন্তু সংখ্যালঘু সমর্থনটাকে বাদ রেখে, ধরুন 100-র মধ্যে 30 সংখ্যালঘু, বিজেপি কিন্তু লড়ছে ওই 70%-এর মধ্যে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য। তাই বিজেপির কাছে লড়াইটা আপিল টাস্ক। আমি অবশ্যই অভিনন্দন জানাবো যারা জয়ী হয়েছেন, জনাদেশ পেয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব তৃণমূলের মধ্যে আবার দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হলো এবং মমতা অভিষেক জুটির প্রতি বাংলার মানুষ কিন্তু আস্থা রেখেছেন। এবং সংখ্যালঘুরা 2021-এ যে প্যাটার্নে ভোট দিয়েছিলেন, সেই প্যাটার্নেই কিন্তু এবারও তারা ভোট দিলেন।